আরজি করে যেরকম জাস্টিসটা একটা বড় প্রশ্ন, আমার মনে হয়েছে এটাকে ছাপিয়ে গেছে মেয়েদের অধিকারের প্রশ্নগুলো। রাতে দরকার নেই, কেন রাত করে ফিরছিস? সে চাকরি সূত্রেই ফেরা হোক, বা পড়াশোনা করেই ফেরা হোক, বা আড্ডা দিয়েই ফেরা হোক, তারা কিন্তু কখনোই মেয়েরা রাতে বেরোবে বা গ্রামের দিকে মেয়েরা সন্ধ্যের পর বেরোবে এই জিনিসটাকে কখনোই মানে ভালো চোখে নেয় না। তো সেই জায়গা থেকে যখন ডাক দেওয়া হয়, তো খুব স্বতঃস্ফূর্ত ভাবে মানে প্রচুর মানুষই নিজেদের সাথে বিষয়টাকে রিলেট করতে পেরেছিল। এদেশে ঐতিহাসিকভাবে নারীদের যথেষ্ট পরিমাণে মর্যাদা স্থান ছিল। একটা যে জিনিস সংশোধন করা দরকার, মর্যাদা দখলের নয়, পুনর্দখল। বন্ধুরা, আপনারা জানেন যে গত 27-28 দিন ধরে আরজি কর হসপিটালে কর্তব্যরত ডাক্তারকে ধর্ষণ এবং খুনের প্রতিবাদ জানিয়ে সারা পশ্চিমবঙ্গ, ভারতের বিভিন্ন প্রদেশ, এমনকি পৃথিবীর বহু দেশে চলছে এই নাগরিক আন্দোলন। আওয়াজ উঠছে জাস্টিস ফর আরজি কর, তোমার আমার একটি স্বর, জাস্টিস ফর আরজি কর। উল্লেখযোগ্য বিষয় হলো যে এই আন্দোলনে নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন, প্রতিবাদের ক্যানভাসে ফুটে তুলছেন তাদের বুকের জ্বালা, একটি নারীর অসহায়তা, সম্ভ্রমহানি এবং তার যে আর্তনাদ কোটি কোটি নারীর সত্তায় ভাস্বর হয়ে উঠেছে। শুরু হয়েছে নারীর মর্যাদা দখলের লড়াই। নারীদের যে মর্যাদার লড়াইটা শুরু হলো একেবারে একটা বেপরোয়া শব্দবন্ধ স্লোগানের মধ্যে দিয়ে। স্লোগানটি এমন যে মেয়েরা রাত দখল করো, কেন নাকি রাতের জড়ত্বকে কাজে লাগিয়ে দুর্বৃত্তরা আরজি করের ডাক্তার মেয়েকে ধর্ষণ করেছে এবং তাকে প্রাতিষ্ঠানিকভাবে হত্যা করেছে। এই যে প্রতিষ্ঠানের মধ্যে ভারতের নারীরা বাস করছেন, সেই প্রতিষ্ঠানই এই ধর্ষকদের জন্ম দিচ্ছে। প্রতিষ্ঠানের মধ্যে এই অজাচার থেকে যাবার কারণেই বারবার নারীরা ধর্ষিতা হচ্ছেন। ধর্ষণ বা হত্যার জন্য তো একটা কঠোর আইন আছে, সেইভাবে ধর্ষক বা হত্যাকারীকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া যেতে পারে, কিন্তু সেই জাস্টিসের দাবি এলো রাত দখলের মধ্যে দিয়ে। পেছনে গিয়ে শুরু করি, সেটা হচ্ছে যে তোমার আজকের আলোচনার যেটা বিষয় দেওয়া হয়েছে, নারীর মর্যাদা দখলের ঐতিহাসিক লড়াই। ঠিক, খুব ভালো, কিন্তু আমার মনে হয় যে একটা যে জিনিস সংশোধন করা দরকার, মর্যাদা দখলের নয়, পুনর্দখল। কারণ এদেশে ঐতিহাসিকভাবে নারীদের যথেষ্ট পরিমাণে মর্যাদা স্থান ছিল, সুপ্রাচীনকালে ছিল, এবং তারপরে একটা সময় আসে যখন সমাজকে নানাভাবে ভেঙে ফেলা হয়, জাতি বর্ণ প্রথা ইত্যাদি, এবং উঁচু জাতি নিচু জাতি, এই যে নিপীড়িত দলিত জাতি, তাদের সঙ্গে সঙ্গে নারীদেরও সেই খোঁয়াড়ে ঢুকিয়ে দেওয়া হয় এবং তাদের মর্যাদা হানি করা হয়। সেখানে চতুর্থ বর্ণ এবং মহিলা এরা একই, এদের মধ্যে কোনো তফাৎ নেই। কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে আমরা বাংলায় বসে কথা বলছি। বাংলায় এই মনুবাদের পকড়, সমাজের ওপরে তার যে প্রভাব, সেটা কিন্তু কোনো কালেই যথেষ্ট সবল ছিল না। বাংলা সবসময় এই যে প্রথা, এই যে ভীষণ কড়াকড়ি নিয়ম, তার বাইরে থেকেছে। ফলে মনুসংহিতার মতো স্মৃতিশাস্ত্র থাকা সত্ত্বেও বাংলায় এসে ব্রাহ্মণরা যখন দেখে যে এই মনুসংহিতার চতুর্বর্ণ প্রথা কাজে লাগছে না, তখন তাদের বাংলার জন্য আলাদা সংহিতা লিখতে হয়, এবং তাতে অসংখ্য জাতির নাম আছে এবং তাদের বর্ণ সঠিকভাবে বলা নেই, অর্থাৎ এখানে বর্ণপ্রথা কাজ করে না।
জাতি প্রথা বাংলার নিজের মতো আছে, বর্ণপ্রথা কাজ করে না। এবং সেই সমাজে নারীদের মর্যাদা যথেষ্ট ছিল। অনেকে মনুবাদকে কান ধরে উঠবোস করান, কিন্তু আরেকজন পাপী আছে, তাকে মাঝে মাঝে তার কান তারা ধরেন না, সেটা হচ্ছে উপনিবেশ। এই উপনিবেশবাদ যখন থেকে শুরু হলো, তখন একেবারে স্পেসিফিক্যালি বাংলার কথা বলছি, তার আগে পর্যন্ত বাংলায় নারীরা সম্পত্তির অধিকার তাদের হাতে ছিল। অনেক মহিলা জমিদার ছিলেন, একে একে তাদের সম্পত্তি কেড়ে নেওয়ার আইন এনে সম্পত্তি কেড়ে নেওয়া হলো। দেবী চৌধুরানী ইত্যাদিদের ইংরেজের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস আমরা শুনেছি, তার মূল কারণ হচ্ছে তাদের হাত থেকে জমিদারি কেড়ে নেওয়া। বিভিন্ন পেশায় প্রচুর পরিমাণে মহিলা ছিলেন, যথেষ্ট সম্মানের সঙ্গে ছিলেন, তাদের সেই পেশার অধিকার, কাজের অধিকার কেড়ে নেওয়া হলো। এবং এই বহুধা বিভক্ত বাংলার সমাজকে ওই একটা মোটামুটি একটা বাইনারিতে দাঁড় করানো হলো, ভদ্রলোক ছোট লোক করে, সকলকে হয় এদিকে থাকো নয় ওদিকে। এবং তার সঙ্গে আরেকটা জিনিস এলো, সেটা হচ্ছে যে ভদ্রলোকেরা, ভদ্র মহিলারা বাড়ির বাইরে গিয়ে কাজ করেন না, অর্থাৎ পাবলিক স্পেস তার থেকে কেড়ে নেওয়া হলো। যারা বাইরে যায় এবং কাজ করে তারা ছোট লোক, যারা বিভিন্ন ধরনের পেশায় ছিলেন তাদের, সেই মহিলাদের। এবার সমস্যাটা এইখান থেকে শুরু। ফলে আমি বলবো যে এইটাকে পাল্টে মর্যাদা পুনর্দখলের লড়াই বলা ঠিক হবে, ঐতিহাসিকভাবে ঠিক হবে, যে যা আমাদের ছিল আমরা সেটা ক্লেম করছি। এই যে রাত দখল, এটা একটা ইংরেজি, একটা আমেরিকান ধারণা থেকে এসেছে, সেটা সম্ভবত রিক্লেমিং দ্য নাইট, মহিলারা বলতে পারবেন, আমি কি ঠিক বলছি? হ্যাঁ, বলছি রিক্লেমিং দ্য নাইট। রিক্লেমিং, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ক্লেমিং নয়, রিক্লেমিং, দখল নয়, পুনর্দখল। এখানে রাত দখলের লড়াই বলা হচ্ছে, ওটাকে করতে হবে রাত পুনর্দখলের লড়াই। আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে যাব। আমরা মহিলারা শুধু প্রাইভেট স্পেসে থাকবো না, পাবলিক স্পেসও আমাদের। একটা দুরন্ত মানে শব্দবন্ধ, বেপরোয়া একটা শব্দবন্ধ, মানে এই ধরনের বেপরোয়া শব্দবন্ধ বাংলা দেখেনি, এর আগে দেখেনি। কাঞ্চনদার যেটা বললেন যে রিক্লেম যদি হয় তাহলে পুনর্দখল, কারণ আমাদের ছিল সেটা কেড়ে নেওয়া হয়েছে, তার সত্ত্ব আমরা চাইছি। তার পাশাপাশি একটা জিনিস রাখা হয়েছে, সেটা হচ্ছে যে রাতের বেলা দখল করো। 11:55 একটা সময় দেওয়া হলো, এর উদ্দেশ্যটা কি? দেখুন, আমরা যখন 14 তারিখে রাত দখলের কল দিয়েছিলাম, তখন উদ্দেশ্যটা আমাদের এটাই ছিল যে আমরা স্তম্ভিত হয়ে গেছিলাম যে একজন কর্মরতা মহিলা, তাকে নিজের সে কর্মস্থলে আছেন এবং তাকে সেখানে ধর্ষিতা হতে হয় এবং খুন হতে হয়। এটা স্তম্ভিত করেছিল মানুষকে। এবং সেখান থেকে আমরা এখান থেকে এই কলটাও সেই জন্য সেভাবেই দেওয়া হয়েছে যে রাতের দখল নাও, মেয়েরা রাতের দখল নাও। ঠিকই, এটা আমেরিকান একটি মুভমেন্ট থেকে ইন্সপায়ার্ড হয়ে এটা নেওয়া। কিন্তু দেখুন যে শুধুমাত্র মানে ইন্সপিরেশনের সঙ্গে এটাকে করা, এটা কিন্তু এটা করা এবং মানুষের মনে সেটা দাগ কাটা, এটা আমার মনে হয় যে এটা একটা বড় বিষয়। এবং এখানে আমরা দেখতে পেয়েছি 14 তারিখ যদি বলি, 14 তারিখ আমি নিজে যাদবপুর এইচবিতে ছিলাম। আমরা যখন ডাক দিয়েছিলাম, আমরা নিজেরাও ভাবিনি যে এতটা সাড়া পাবো। আমরা আমাদের কাছে যা এখন পর্যন্ত হিসেব আছে, মানে হিসেবের বাইরে তো আরো, মানে আমরা যা হিসেব করতে পেরেছি সেটা হচ্ছে 240 থেকে 250টা আমরা নাম্বার জোগাড় করতে পেরেছি, যে নাম্বারের মধ্যে দিয়ে যেখানে মেয়েরা এই কলটাকে একদম নিজের জায়গা থেকে, হয়তো এরকমও মেয়েরা আছেন যারা কোনোদিন রাজনীতির ধারে পাশ দিয়েও যাননি, কোনো রাজনৈতিক কোনো পটভূমিতে কোনোদিনই ছিলেন না, এরকম একদম সাধারণ গৃহবধূ কথা বলছি আমি, তারাও কিন্তু সেদিন পোস্টার থেকে নিজের মতন করে পোস্টার বানিয়ে তারা কিন্তু নেমেছেন রাস্তায়।
কারণ এটা আমার মনে হয় যে যদি দেখা যায় যে যেটা আমি ওনার সঙ্গে একেবারেই একমত যে আহ, যে এই যে বর্ণবাদী এই সমাজ থেকে শুরু করে উপনিবেশ, সেই সময় থেকে মহিলাদের ওপরে যে একের পর এক যে নিষেধাজ্ঞাগুলো জারি হয়েছে, কিছুটা আমরা স্বাধীনতা সংগ্রামের সময় দেখেছিলাম যে একটা পর্যায়ে মেয়েরা কিন্তু কিছুটা হলো তাদের শিক্ষার অধিকার থেকে শুরু করে এই অধিকারগুলো তারা অর্জন করতে পেরেছিলেন, কাজ করার অধিকার এগুলো অর্জন করতে পেরেছিলেন মেয়েরা। এখন তো কোনো পরিবারেই কোনো মেয়েই বোধহয় বাড়ির মধ্যে থাকেন না, সবাই আমরা দেখতে পাই যে মেয়েরা কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত হন, স্কুলে যান, কলেজে যান, কিন্তু মেয়েদের অভিজ্ঞতা কিন্তু প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে মেয়েদের অভিজ্ঞতা কোথাও না কোথাও দাঁড়িয়ে, সব মেয়েরাই কোথাও না কোথাও দাঁড়িয়ে কোথাও না কোথাও কোনো হ্যারাসমেন্টের মুখোমুখি হয়েছেন, কোথাও না কোথাও দাঁড়িয়ে কোনো কটূক্তির মুখোমুখি হয়েছেন। সেই জায়গাটাকে একটা বড় বিষয় কিন্তু, এবং সেই জায়গাটাকে যদি আমরা মানে এটার সঙ্গে না মেলাতে পারি, একটি আরজি করে যেরকম জাস্টিসটা একটা বড় প্রশ্ন, আমার মনে হয়েছে এটাকে ছাপিয়ে গেছে মেয়েদের অধিকারের প্রশ্নগুলো। আমরা যখন সেই রাতে এই অধিকারের প্রশ্নগুলো তুলেছিলাম, সেখানে কিন্তু বহু মহিলা বহু মেয়েরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেছিলেন, তাদের কাজের জায়গায় কি ধরনের অভিজ্ঞতা হয়। আমাদের মনে হয়েছে যে এটা একটা বড় বিষয় এবং এটাকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু এটাই সুযোগ। দেবস্মিতা, এই যে আন্দোলন, এইভাবে নারীরা এর আগে ভারতে স্বতঃস্ফূর্তভাবে আমরা দেখিনি যে কোনো আন্দোলনে নারীদের এরকম অংশগ্রহণ, এরকম ভাগিদারি। এটা হঠাৎ করে নারী মনে এলো কি করে? কিভাবে আরজি করের ঘটনাটা নারী মনকে নাড়িয়ে দিল? একজন নারী হিসেবে কিভাবে তোমাকেও নাড়িয়ে দিয়েছে দেবস্মিতা? এরকম আরজি করের যে ঘটনাটা হয়েছে সেটা তো নিঃসন্দেহে খুব একটা খুব জঘন্য নৃশংস ঘটনা বলা যায়। একটা মহিলা তার কর্মক্ষেত্র, সেখানে গিয়ে এইভাবে অত্যাচারিত হয়েছে, এবং তার থেকেও বড় কথা সেখানকার যিনি দায়িত্বে রয়েছেন তিনি বলছেন তার উচিত, তিনি জড়িত কি জড়িত নয় সেটা তদন্ত সাপেক্ষ, তার বলা উচিত তাকে এই ঘটনাটাকে জাস্টিফাই করা। তিনি সেটা না করে, কড়া পদক্ষেপ নেওয়া, তিনি সেটা না করে তিনি উল্টে কি বলছেন যে সেই মেয়েটির অত রাতে ওখানে একা থাকা উচিত হয়নি। এই ঘটনাটাকে কেন্দ্র করেই কিন্তু হই হই পড়ে যায়। এবার শরদিন্দুদা, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, উনি যে কথাটা বলেছেন, তিনি যে জায়গা থেকে বলেছেন সেই জায়গা থেকে কথাটা ভুল হলেও এরকম কিন্তু বিষয় একেবারেই নয় যে ওই কথাটা খুব ব্যতিক্রমী কথা। আমরা কিন্তু আমাদের পরিবারে আমাদের বাবা, দাদা, জেঠু যেই থাকুক না কেন, তাদের কাছে কিন্তু প্রতিনিয়ত এই কথাটা শুনতে আমরা অভ্যস্ত। একা রাতে বেরোবি না, রাতে দরকার নেই, কেন রাত করে ফিরছিস, সে চাকরি সূত্রেই ফেরা হোক বা পড়াশোনা করেই ফেরা হোক বা আড্ডা দিয়েই ফেরা হোক, তারা কিন্তু কখনোই মেয়েরা রাতে বেরোবে বা গ্রামের দিকে মেয়েরা সন্ধ্যের পর বেরোবে এই জিনিসটাকে কখনোই ভালো চোখে নেয় না। তো সেই জায়গা থেকে যখন ডাক দেওয়া হয়, তো খুব স্বতঃস্ফূর্ত ভাবে প্রচুর মানুষই নিজেদের সাথে বিষয়টাকে রিলেট করতে পেরেছিল। আমি নিজে ওই ঘটনার দিন রাতে একাডেমিতে ছিলাম, গোটা রাত ছিলাম, এবং সেখানে আমি দেখেছি যে কি বিপুল পরিমাণ মানুষ এসেছে। শুধু তাই নয়, অনেকের সাথে অনেক বৃদ্ধারাও এসেছিলেন। তারা বলছেন যে আমরা যেটা করতে পারিনি, তোমরা আগামী প্রজন্ম হয়ে সেটা করছো, সেটা দেখে যেতে আমাদের ভালো লাগছে। এরকম নয় যে এটা এই জিনিসটা একদিনেই এসছে। যবে থেকে মাতৃতান্ত্রিক সমাজ থেকে পিতৃতান্ত্রিক সমাজে ঢুকেছে বিষয়টা, মেয়েরা যবে থেকে, এটা দাদা বললেন, দিদি বললেন, যে মেয়েরা যবে থেকে মেয়েদেরকে কোণঠাসা করা শুরু হয়েছে, বিভিন্ন বেড়ি মেয়েদের পায়ে পরানো শুরু হয়েছে, তবে থেকেই কিন্তু এই জিনিসটা মেয়েদের এটাতে না, ওটাতে না, তো তারই একটা পুঞ্জীভূত ক্ষোভটারই বিস্ফোরণ বলা যেতে পারে এই ঘটনা। এই ভারতের নারীদের প্রতি বঞ্চনার শেষ নেই। শঙ্করাচার্য তো বলে দিয়েছিলেন যে নারী মানে নরকের দ্বার। পাশাপাশি মনুসংহিতা, রামায়ণ, মহাভারত, গীতা, এমনকি পুরাণগুলিও নারীকে মর্যাদা দেয়নি। এই যে আন্দোলন শুরু হয়েছে এবং
পরবর্তীকালে বিশেষ করে ইংরেজদের আসার পরে যেভাবে দেশীয় নারী বা রানীদের, এখানে আমাদের রানী রাসমণি আছেন, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াতে রানীদের দখলে রাজত্ব ছিল, রানী শিরোমণি রয়েছেন। এই যে আন্দোলনটা শুরু হয়েছে নারীর মর্যাদার পুনর্গঠন বা পুনঃপ্রতিষ্ঠা, পুনর্দখল, এটা কি নারীর মর্যাদা ফিরিয়ে দিতে পারবে? এখানে আসলে দুটো ইস্যু আছে। একটা হচ্ছে যে নারীর মর্যাদা ফিরিয়ে দেওয়া, যে যারা সাধারণত পাবলিক স্পেসে থাকেন না, একটু বয়স্কা মহিলা, বেশি রাতে তো কখনোই না, তারা এই রিক্লেমের ডাকে এগিয়ে এসেছেন। অর্থাৎ এই আকাঙ্ক্ষাটা ভেতরে আছে এবং তার সঙ্গে বিচার চাওয়া অবশ্যই আছে, কিন্তু বিচার চাইতে রাত্রে পাবলিক স্পেসে আসা, এটা কিন্তু একটা সময় এই শহরেও অসম্ভব ভাবা হতো। এত রাতে জমায়েতে দলে দলে মেয়েরা আসবে, অর্থাৎ আকাঙ্ক্ষাটা আছে। এবার আমি দুটো প্রশ্ন তুলব। সেটা হচ্ছে যে এই যে আকাঙ্ক্ষা, এই যে আন্দোলনটা, এই আন্দোলনটা কতদূর ছড়িয়ে দেওয়া সম্ভব, কতদূর ছড়িয়ে যাওয়া সম্ভব। কিছু লোক, একটা মানে তারা খুব পণ্ডিত লোক এবং তারা খুব সিনিক লোক, তারা একটা প্রশ্ন তুলছেন, বলছেন যে এই আন্দোলনের একটা শ্রেণী চরিত্র আছে। একজন জুনিয়র ডাক্তারের মৃত্যুতে যতটা শকড হন, সাবির মল্লিককে পিটিয়ে মারলে তারা ততটা শকড হন না। আরবান স্লামে যারা থাকেন, যারা মিডল ক্লাস নন, যারা খেটে খান, সেই মহিলারা 14 তারিখ রাতে এবং গতকাল রাতে দলে দলে বিভিন্ন জায়গায় জমায়েত হয়েছেন এবং ইন্টারেস্টিংলি রাতে তাদের বাচ্চাকে কোথাও রেখে যাওয়ার ব্যবস্থা নেই বলে বাচ্চা সঙ্গে নিয়ে গেছেন। আপনাকে একটু থামিয়ে আমি দেখাচ্ছি একটা ক্লিপিংস। আপনি এই আলো জ্বালানোর আজকে রাত জাগার কর্মসূচিতে অংশ নিচ্ছেন। প্রতিবাদ তো আমাদের সবার, শুধু আমার একার না, আমার কন্যারও। ও যেন প্রতিবাদের ভাষাটাও জানে, শেখে, বড় হলে ওর সাথে কখনো কোনো অন্যায় হলে ও যেন সে প্রতিবাদটা করতে পারে। আর এই সমাজটা তো ওর জন্যই ভালো রেখে দিতে চাই আমরা। আমি একটি ছেলের কথা বলি তাহলে। 5 বছরের ছেলে, তার মায়ের হাত ধরে সে কাল রাতের জমায়েতে গেছিল এবং সে তার হাতে একটা নিজের হাতে লেখা পোস্টার ছিল, সেটা সে নিজে লিখেছে। তার মাকে জিজ্ঞাসা করেছে সে যে এই দিদি মারা গেল কি করে। তার মা বলেছে কিছু ছেলে তাকে কষ্ট দিয়েছে, তার ফলে সে মারা গেছে। সে ছেলে 5 বছর বয়স, সে পোস্টার লিখেছে নিজে, আমি কখনো কোনো মেয়েকে কষ্ট দেব না। সাধু। তার মা বলছেন যে শুধু ওই কষ্ট বানানটা তাকে বলে দিতে হয়েছে, বাকিটা সে নিজে লিখেছে এবং সেইটা নিয়ে সে একাধিক জায়গায় গেছে এবং সেটা দেখিয়েছে লোককে। সে শপথ নিয়েছে 5 বছর বয়সে হচ্ছে। ফলে ওই যে একটা আরবান এলিট যে একটা ছাপ্পা মেরে দেওয়া হচ্ছে, সেটার আমরা বিরোধিতা করছি, সেটা ঠিক নয়। কাল আমি দেখেছি যে মেয়েগুলো বাড়ি বাড়িতে কাজ করে, তাদের কাছ থেকে মানে মোমবাতির আলোতে আলো জ্বালাচ্ছেন যাদের বাড়িতে যে মেয়েরা কুঠিতে বাস করে, তারাও একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। নারীদের যে মর্যাদা, সেই মর্যাদার পুনর্জাগরণ, পুনর্দখলের লড়াইটা শুরু হয়েছিল 1841-42 সাল থেকে। লড়াইটা শুরু করেছিলেন সাবিত্রী ফুলে, মা ফাতিমা। এবং সেই সময় ভাবা যায় না, সেই সময় নারীবাদকে, এই যে পুরুষতান্ত্রিক মতবাদকে মানে ধুলোয় গুড়িয়ে দিয়ে তারা স্লোগান তুলেছিল, হাম ভারত কি নারী হ্যায় ফুল নহি চিঙ্গারি হ্যায়। সাবিত্রী ফুলের ঐতিহাসিক স্লোগান, হাম ভারত কি নারী হ্যায় ফুল নহি চিঙ্গারি। একটা মানে পোস্টার আমি পেয়েছি, সেই পোস্টার পিতৃতন্ত্র, ব্রাহ্মণ্যবাদ, হিন্দুত্ববাদ রুখে দাও,
বলে পোস্টারটা করেছে, এবং পোস্টারটা আমাদের বিশেষ করে বহুজন আন্দোলনকারী মানুষের কাছে খুব গ্রহণযোগ্য হয়েছে ভীষণভাবে। এবং আরেকটা এসেছে যে ফুলো জানু চাইছে তার মর্যাদার লড়াই। এইভাবে যে নারীরা, যেটা কাঞ্চনদা বললেন, যে এই নারীরা কিন্তু সমাজ থেকে একেবারে বিচ্ছিন্ন একটা জায়গায় থেকেও যেভাবে তারা পায়োনিয়ার হিসাবে এই নারীদের মর্যাদার পুনর্দখল আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলনটা কতটা, সেই বিচারধারাটা কতটা বর্তমানে যারা আন্দোলন করছে তাদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে? চন্দ্রাস্মিতা। না দেখুন, আমরা তো একটা কোঅর্ডিনেশন বানাতে পেরেছি। এই আন্দোলনটা এমন ব্যাপকতা লাভ করেছে, সেটা মানে আমি কালকে ইনফ্যাক্ট আমি কলকাতায় ছিলাম না, আমি গেছিলাম ক্যানিং এ। তো ক্যানিং আমি জানি না, মানে ক্যানিং তো মানে গ্রাম ঘেরা একটি মফস্বল টাউন আমার ধারণা যে, হ্যাঁ। এবং আমাদের কাছে যে লিস্টটা আছে, আমরা যে 250 জনের কথা বলছি, সেই লিস্টের কিন্তু বেশিরভাগটা সেটা দেখা যাবে যে মফস্বল গুলোতে কিন্তু এই আন্দোলনটা হয়েছে। এবং গ্রামগুলো যেহেতু মফস্বলকে ঘিরে থাকে, হয়তো প্রত্যন্ত গ্রামে আন্দোলনটা হয়নি, কিন্তু মফস্বল গুলো তো একটা মফস্বল টাউন, মানে তার চারিপাশে গ্রাম, সেখান থেকে কিন্তু মেয়েরা উঠে এসে এই মফস্বল গুলোতে কিন্তু তারা কিন্তু জড়ো হয়েছে। মানে আমার ক্যানিং এ গিয়ে তো সেটাই মনে হলো, এবং বাকি যে রিপোর্ট আসছিল সেটাতেও আমাদের সেটা মনে হচ্ছিল। একটা কথা দেখুন, একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই আন্দোলন যেটা শরদিন্দা বলছিলেন, আমরা একটা কোঅর্ডিনেশন তৈরি করতে পেরেছি। এবং আমরা যতবার মিছিল করেছি কলকাতার বুকে, আমরা কিন্তু এই প্রশ্নটাকে তোলার চেষ্টা করেছি যে দলিত মানুষদের উপরে নিপীড়ন আমরা ভারতবর্ষে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যালঘু মানুষদের উপরে নিপীড়ন। যদি দেখেন যে একই সময় দাঁড়িয়ে বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে যারা ধর্ষণ করেছেন, যারা আইটি সেক্টরের বিজেপির আইটি সেক্টরে যারা আছে, তাদেরকে বের করে গলায় মালা পরিয়ে দেওয়া হচ্ছে। আমি বলছি, মানুষ কিন্তু, মেয়েরা কিন্তু এগুলো দেখছে প্রতিদিন। আপনাকে টিভি চ্যানেলের মধ্যে দিয়ে মেয়েরা কিন্তু আরজি করকে ছাপিয়ে গিয়ে, আমি কেন বারবার বলছি যে নিজের জীবনের যেমন অভিজ্ঞতা আছে, আমরা টিভি চ্যানেলের মধ্যে দিয়ে প্রতিদিন এগুলো দেখতে পাচ্ছি যে বিলকিস বানু ধর্ষণকারীদের বের করে লাড্ডু খাওয়ানো হচ্ছে, গলায় মালা পরানো হচ্ছে। এই বেনারসেও আমরা দেখলাম একই রকম ঘটনা। আমরা এগুলো কিন্তু আমরা দেখতে পাই, এবং এগুলো কিন্তু এগুলো দিয়েই কিন্তু আসলে বিচার ব্যবস্থার উপরে যে অনাস্থা, সেটা কিন্তু মেয়েদের একটা তৈরি হচ্ছে। এবং মেয়েরা কিন্তু দাবিও করছেন এই জন্য, বিভিন্ন রকম ভাবে তারা নিজেদের অভিজ্ঞতা যেমন তুলে ধরছেন, সেরকম আমরা দেখেছি যে এই মিছিলটা যখন আমরা পরপর দুটো মিছিল করলাম, একটা 25 তারিখ, একটা 17 তারিখ। একটি মিছিল আমাদের কলেজ স্কোয়ার থেকে আরজিকর গেছিল, এবং একটি মিছিল আমরা রামলীলা ময়দান থেকে ধর্মতলা। আমাদের যদি সেদিনের মিছিলটা দেখেন 25 তারিখের, তাহলে দেখবেন আমাদের কাছে এই সবটা ছিল, আমরা সবটা নিয়ে মিছিল করেছি। মিছিলটার মধ্যে আমাদের যেরকম ফুলো ঝানোর, আপনি যে পোস্টারটার কথা বললেন, সেটা যেরকম আমাদের একদম বড় বড় করে ড্যাংলার বানিয়ে আমরা নিয়েছিলাম, তেমন ভাবেই আমরা, আমাদের স্লোগানটাই ছিল হাতরাস থেকে আরজিকর এর বিচার। কারণ হাতরাসের মেয়েটি তো বিচার পায়নি। আজকে যারা রাজনৈতিক ভাবে এটাকে ব্যবহার করার চেষ্টা করছে, তারা কিন্তু হাতরাসে মেয়েটিকে বিচার দেয়নি। এবং তার পরিবারের যদি দেখা যায়, তার পরিবার বলছি, তার পরিবারের উপরে যে নির্যাতন হয়েছে, সেটারও কিন্তু বিচার হয়নি। তো আমরা কিন্তু এই জায়গাগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি। এবং আপনি তো খুব সঠিকভাবেই বলছিলেন যে সত্যি তো সাবিত্রীবাই ফুলে আর ফাতিমা শেখ, সেই সময় আমি এটা দিয়ে শুরু করেছিলাম যে স্বাধীনতার সময়টা কিন্তু একরকম ছিল। স্বাধীনতা সংগ্রামের সময় কিন্তু মেয়েরা কিছু অধিকার, স্বাধীনতার সঙ্গে সঙ্গে কিছু অধিকার অর্জন করতে পেরেছিলেন এদের হাত ধরেই। নয়তো কিন্তু শিক্ষার অধিকারটা পেতেও বা ভোটাধিকারটা পেতেও কিন্তু আরো লড়তে হতো মেয়েদের। ঠিক আছে, হ্যাঁ, আমরা কিন্তু এগুলো পেয়েছিলাম কারণ সাবিত্রীবাই ফুলেরা সেই সময় লড়েছিলেন বলে। আজকে সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং ছিল, সুপ্রিম কোর্টের বড়বাবু বললেন যে আজকে শরীর ভালো নেই, আমি বসতে পারবো না। সারা পৃথিবীর মানুষ তাকিয়েছিল আজকের
এই রায় দানের ওপরে যে কি হয়। সারা পৃথিবী, শুধু বাংলা নয়, শুধু ভারত নয়, সারা পৃথিবীর মানুষ তাকিয়েছিল যে আজকে রায়টা কি হয়, যার জন্য বলছিল যে রায় দানের আগের দিনে রাত জাগরণ। এই কারণেই তো মানে হঠাৎ করে নিতে হয়েছিল সিদ্ধান্ত যে আবার আমরা রাত জাগবো, কারণ কালকে রায় হবে। কালকে যে বয়ান নির্যাতিতার বাবা মা দিয়েছেন সাংবাদিকদের সামনে, সেটার তো এই হাতরাসের কথা উঠে এসেছে। যে হাতরাসের যখন মেয়েটিকে একেবারে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, তখন মা বাবার কথা শোনা হয়নি। এখানেও তার মা বাবা বয়ান দিয়েছে যে আমাদের কোনো কথা শোনা হয়নি, এমনকি দাহ করার সময় কারা করলো আমরা জানি না, পুলিশের গাড়িতে উঠতে চেয়েছে, দেয়নি। তো এটা তো মনে হচ্ছে যে একটা প্রাতিষ্ঠানিক ভাবে কোনো একটা কিছু চলছে। সরকার এত ভয় পাচ্ছে কেন? সরকার এত ভয় পাচ্ছে কেন? পুলিশ এত ভয় পাচ্ছে কেন? অবশ্যই এর পেছনে আরো অনেক কিছু জড়িয়ে আছে। কিছু খবর যেগুলো জানা যাচ্ছে সেগুলো থেকে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র কেউ কারোর বিকৃত মনোভাবটা চরিতার্থ করার জন্যই যে তাকে ধর্ষণ করা হয়েছে, বিষয়টা একেবারেই এরকম না। এর পেছনে আরো কোনো রহস্য আছে, সেটা যত সময় যাবে তত বোঝা যাবে। এবং এই বিষয়টা যে খুব জটিল সেটা, এবং এই আন্দোলনটাতে যে সরকার ভয় পেয়েছে তার কিন্তু একটা বড় প্রমাণ সরকারের তরফ থেকেও কিন্তু এই আন্দোলনে অংশ নেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গাতে কিন্তু এটা দেখা যাচ্ছে। আপনি হাতরাসের যে কথা বললেন, সে সময় দেখা গেছে তখন ওখানের যে শাসক দল ছিল তারা কিভাবে ধামাচাপা দিয়েছে, হ্যাঁ তারই কিছুটা ছাপ এখানেও দেখা যাচ্ছে। কিছুটা কি বলা যায়, অনেকটা ছাপই এখানেও দেখা যাচ্ছে। একই ধর্ষণ কিন্তু একটা মানসিকতা, এটা কিন্তু মানে আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে, একদম একদম পুরুষতান্ত্রিক সমাজে কোথাও গিয়ে বোঝানো যে একটা পুরুষের তুলনায় একটা মেয়ে কমা, এটা বুঝিয়ে দেওয়ার জন্যই কিন্তু মানে এই মানসিকতা, মানে ধর্ষণ যে শুধু শারীরিক হয় এরকম না, ধর্ষণ কিন্তু মানসিক হয় না। এই আন্দোলন কখনোই সীমিত হয়ে যাবে না। এই যে আজকে পুরো ডিবেটটাকে নিয়ে যাওয়া হচ্ছে, কটা সিসিটিভি লাগানো হয়েছে, কটা নজরদারির কি কি বিষয় আশয় আছে, আমার মনে হয় যে এই ডিবেটটাকে এভাবেও দেখা উচিত যে আমরা মেয়েরা যারা এই কথাগুলো তুলছি তারা কিন্তু নজরদারি চাই। আমি এই পয়েন্টে চন্দ্রস্মিতার সঙ্গে একমত। তার কারণ হচ্ছে সিসিটিভি গুলো ওই শুধুমাত্র নারী নিরাপত্তার জন্য তো ব্যবহার হবে না, আরো নানা কিছুর জন্য ব্যবহার। কেননা সেই মেশিন ইনডিসক্রিমিনেটলি রেকর্ড করবে এবং তাতে আরো নানা কিছু ব্যবহার এরা প্রশাসন করবে। ঠিক ঠিক ঠিক। ফলে এটাতে আমি সহমত, সেটা হচ্ছে নিরাপত্তা শুধু নজরদারি দিয়ে হয় না। যেই আন্দোলনটা একেবারে সত্যি সত্যি নারীর পূর্ণ মর্যাদায় উঠে আসার আন্দোলনে পরিণত হোক, সুদীর্ঘ কাল ধরে নারীর পায়ে নারীর হাতে যেভাবে বেড়ি পরানো হয়েছে, নারীকে যেভাবে অপমানিত করা হয়েছে, নারীকে যেভাবে একেবারে ভিন্ন পর্যায়ে নামিয়ে দেওয়া হয়েছে, সেই সমস্ত জঞ্জাল ছিন্ন করে দিয়ে, সমস্ত বাধা ভেঙে দিয়ে নারী হয়ে উঠুক পূর্ণ মানবী, এই আশা রেখে আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি।